অনলাইন লার্নিং এর অর্থনীতির ক্লাসে। অর্থনীতির একদম মৌলিক ধারণা নিয়ে কিন্তু ইতোমধ্যেই আমরা দুটি ক্লাস নিয়ে ফেলেছি। এটি হচ্ছে অর্থনীতির মৌলিক ধারণার তৃতীয় পর্ব। আসো অর্থনীতির আরো একদম বেসিক কিছু জিনিস যেগুলো একদম না জানলেই নয়, যেগুলো জানলে অর্থনীতিকে আরেকটু ভালোভাবে হয়তো তোমরা বুঝতে পারবে, সেটি নিয়ে আলোচনা আমরা শুরু করে দিই। অর্থনীতির বিভিন্ন ধারণা। সঞ্চয়, এর আগের ক্লাসেই এই যে অর্থনীতির মৌলিক ধারণার যে দ্বিতীয় পর্বটি রয়েছে সেটির একদম শেষের দিকে আমরা আলোচনা করছিলাম যে আয় এবং সঞ্চয়ের কি ধরনের সম্পর্ক। সঞ্চয় বলতে আমরা কি বুঝি? মূলত সেভিং, কোনো টাকা যদি সেভ করে রাখি পরবর্তী সময়ে খরচ করব এটি ভেবে যদি সেভ করে রাখি। সো সঞ্চয়ের ডেফিনেশনটি কি? মানুষের যে টাকা আয় করে সেটিকে আমরা দুটি ভাবে ব্যবহার করতে পারি। এক হচ্ছে ভোগ্যদ্রব্য ক্রয়ের জন্য, অর্থাৎ আমরা যেটি ভোগ করব সেটি ক্রয়ের জন্য একটি টাকা খরচ করতে পারি, যেটিকে আমরা বলি ভোগ ব্যয়। আরেকটি হচ্ছে উৎপাদন কর্মে বিনিয়োগের জন্য আরেকটি টাকা আমরা খরচ করতে পারি। সাপোজ পরবর্তী সময় আমরা কি খাবো, যদি আমরা কৃষিক্ষেত্রে কাজ করি ধান উৎপাদনের জন্য, অথবা যদি আমরা অন্য কোনো ব্যবসা করি সেই জায়গায় কোনো কিছু উৎপাদন করার জন্য যেন পরবর্তী সময় আমাদের টাকা পাই আমরা, সেটি হচ্ছে বিনিয়োগ ব্যয়। আয় হতে ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয় যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে যেটি থাকে সেটি হচ্ছে সঞ্চয়। আরো সহজভাবে বললে আয় থেকে ব্যয় বাদ দিয়ে যেটি অবশিষ্ট আমাদের হাতে থাকবে সেটি হচ্ছে মূলত সঞ্চয়। সঞ্চয়ের একটি সমীকরণ রয়েছে। এই সমীকরণটি কি? S = y - c + i। এই c + i ব্র্যাকেটে দেখে মনে হচ্ছে s বা কি, y কি, c কি, i কি। সো আসো আমরা একটু ব্রেকডাউন করি সমীকরণটি, যে কোনটি মাধ্যমে কি ডিনোট করা হচ্ছে অথবা কোনটি বোঝানো হচ্ছে। s দ্বারা সঞ্চয়কে বোঝানো হচ্ছে, y দ্বারা আয়কে বোঝানো হচ্ছে, c দ্বারা ভোগ্য ব্যয়কে বোঝানো হচ্ছে, i দ্বারা বিনিয়োগ ব্যয়কে বোঝানো হচ্ছে। অর্থাৎ যদি আমরা সঞ্চয়টিকে বের করতে চাই, আমাদের যে আয় রয়েছে আয় থেকে মাইনাস এই যে ভোগ্য ব্যয় এবং যে বিনিয়োগ ব্যয় রয়েছে এটিকে মাইনাস করতে হবে আয় থেকে, এই দুটিকে যোগ করার মাধ্যমে। একদম সহজ একটি সমীকরণ। যত সহজ লাগে মাঝে মাঝে আমরা কিন্তু সেটির আবার উত্তর দিতে পারি না। এই জন্য তোমাদের জন্য একটি সমস্যা। একজন ব্যক্তির মাসিক আয় ৫০০০ টাকা, সে সংসারের কাজে ব্যয় করে ৩৫০০ টাকা এবং ১০০০ টাকা ব্যবসায় বিনিয়োগ করে, তাহলে তার সঞ্চয় কত? এটি তোমাদের জন্য একটি ম্যাথ। এই ম্যাথটি দ্রুত করে ফেলে, এখনই ভিডিওটি পজ করে এই ম্যাথটি করে ফেল। খুবই ইজি একটি ম্যাথ। আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে সেই ব্যক্তির সঞ্চয়ের মূল্য কতটুকু। এবার আমরা একটু মজুরি নিয়ে কথাবার্তা বলি। সাধারণ ভাষায় শ্রমিককে যেই পারিশ্রমিক দেওয়া হয়, শ্রমিক কাজ করুক অথবা না করুক তাকে যদি পারিশ্রমিক দেওয়া হয় সেটি কিন্তু সাধারণ ভাষায় কি? মজুরি, অথবা ইংরেজিতে যেটিকে আমরা বলি ওয়েজ। কিন্তু অর্থনীতির ভাষায় কাঁচামালের আকার, আকৃতি, গঠন, মিশ্রণ, রূপ ইত্যাদি পরিবর্তনের মাধ্যমে এর উপযোগ সৃষ্টি বা বৃদ্ধি করা বা মূল্য যোগ করার জন্য প্রদত্ত শারীরিক শ্রমের বিনিময় যে অর্থ প্রদান করা হয় সেটি হচ্ছে মূলত মজুরি। অনেক বড় একটি ডেফিনেশন, সহজ ভাষায় বলি। সহজ কথায় যদি কোনো শ্রমিক তার শ্রমের শারীরিক শ্রমের মাধ্যমে কোন একটি পণ্যের উপযোগ বৃদ্ধি করতে পারে, উপযোগ সৃষ্টি করতে পারে, তাহলে সেটি হচ্ছে কি? তার একটি পারিশ্রমিক, এবং সেই পারিশ্রমিকটি যখন তাকে দেওয়া হয় তখন সেটি হচ্ছে মজুরি। অর্থাৎ চাল রয়েছে, এই চাল থেকে যদি তুমি অন্য কোনো খাবার পণ্য তৈরি করতে বলো, সাপোজ ভাত তৈরি করতে বলছো, এর জন্য যদি একটি শারীরিক পরিশ্রম লাগে তাহলে যেই অর্থটি এই শারীরিক পরিশ্রমের বিনিময়ে দেওয়া হবে সেটি হচ্ছে সেই শ্রমিকের মজুরি। এখন মূল্য নিয়ে যদি আমরা একটু কথাবার্তা বলি, যে ব্যবহারিক মূল্য এবং বিনিময় মূল্য বলে দুটি জিনিস রয়েছে। ব্যবহারিক মূল্য কোন দ্রব্যের উপযোগী তার ব্যবহারিক মূল্য, অর্থাৎ যে উপযোগটি রয়েছে, এতক্ষণ ধরেই আমরা আলোচনা করছি উপযোগ নিয়ে। সুতরাং যদি কোনো কিছুর উপযোগ থাকে সেই উপযোগটি যতটুকু সেটি হচ্ছে তার ব্যবহারিক মূল্য। আর বিনিময় মূল্য হচ্ছে সেই উপযোগ না, বরং অন্য দ্রব্যের সাথে কোন রেশিওতে সেটি বিনিময় করা যাবে সেটি হচ্ছে বিনিময় মূল্য। এটা উদাহরণ এখানে আমি লিখেছি যে পানির ব্যবহারিক মূল্য অনেক বেশি কিন্তু বিনিময় মূল্য কম। অর্থাৎ পানিকে কিন্তু আমরা অনেক ব্যবহার করতে পারি এবং এর কিন্তু অনেক উপযোগ রয়েছে। পানি ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না, আমাদের প্রাত্যহিক জীবনে আমরা পানি ছাড়া চলতে পারি না। সুতরাং এর উপযোগ যেহেতু অনেক বেশি, তাই এটি কিন্তু এর ব্যবহারিক মূল্য কিন্তু অনেক বেশি, কিন্তু এর বিনিময় মূল্য কম। কেন বলতো? এর কারণ হচ্ছে
পানি কিন্তু অনেক বেশি, আমাদের অনেক অ্যামাউন্টে রয়েছে, এখন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু পানি তারপরেও অনেক বেশি রয়েছে পৃথিবীতে। সুতরাং এটি যেহেতু অপ্রতুল নয়, তাই এটিকে হচ্ছে আমরা বিনিময় মূল্য, এর বিনিময় মূল্য সাধারণত কম। এটি আমাদের মাথায় রাখতে হবে যে কোনটি ব্যবহারিক মূল্য এবং কোনটি বিনিময় মূল্য। সুতরাং আমাদের যেই ব্যবহারিক মূল্য এবং বিনিময় মূল্য নিয়ে যেটি আমরা আলোচনা করলাম, এর কিন্তু আরো কিছু পার্থক্য রয়েছে। এর আরো পার্থক্যগুলো তোমরা আইডেন্টিফাই যদি করতে পারো, তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে আর কি কি পার্থক্য রয়েছে এই ব্যবহারিক মূল্য এবং বিনিময় মূল্যের মাঝে। আর যদি সেটি নাও পারো, আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে তোমরা সেটি পারছো না, তাহলে পরবর্তী সময় অন্য কোনো ক্লাসে হয়তো আমরা সেটি আলোচনা করব। এরপর বেতন। অনেকজন মজুরি এবং বেতন এই দুটির মাঝে সাধারণত মিলিয়ে ফেলে। ইংরেজিতে মজুরিকে বলা হয় ওয়েজ, বেতনকে বলা হয় কি স্যালারি। মজুরি আর বেতনের ভিতরে কিন্তু পার্থক্য রয়েছে। শারীরিক শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক দেওয়া হয় সেটাকে আমরা কি বলেছি? মজুরি। কিন্তু মানসিক পরিশ্রমের বিনিময়ে কর্মকর্তা অথবা কর্মচারীদের যেই পারিশ্রমিক দেওয়া হয় সেটি কি? সেটিকে আমরা বলি বেতন। অর্থাৎ শারীরিক শ্রমিক, হয়তো কেউ ইট ভাঙছে, সেটি হচ্ছে তার শারীরিক কাজ, কিন্তু হয়তো কেউ ল্যাপটপে বসে কাজ করছে, এটাতে কিন্তু শরীরের অনেক বেশি এনার্জি লাগছে, ব্যাপারটা এরকম না, কিন্তু সেই পরিশ্রমটি সম্পূর্ণ পরিমাণে মানসিক। সুতরাং এই ধরনের মানসিক পরিশ্রমের জন্য সাধারণত বেতন বা স্যালারি দেওয়া হয়। এখন বেতনের তিনটি উপাদান রয়েছে। এক হচ্ছে মোট বেতন, দ্বিতীয়টি হচ্ছে কর্তনাদি, এবং তিন হচ্ছে নিট বেতন। ভারী ভারী শব্দ মনে হচ্ছে, আমরা এটাকে আসলে একটু ব্রেকডাউন করার চেষ্টা করি। মোট বেতন বলতে আমরা কি বোঝাচ্ছি? মূল বেতন। অনেক সময় আমরা অনেকের কাছে শুনে থাকি যে বেসিক স্যালারি 20,000 টাকা। বেসিক স্যালারি কি? বেসিক স্যালারি হচ্ছে যেই টাকাটি কোনো ধরনের ইনসেন্টিভ অথবা অন্য ধরনের কোনো সুযোগ সুবিধা বাদ দিয়ে যেই টাকাটি একটি কর্মচারীকে দেওয়া হয় সেটি হচ্ছে মূল বেতন। এর সাথে কোনো ধরনের সুযোগ অথবা হচ্ছে কোনো কিছু কাটা এগুলো কোনোভাবে যুক্ত নয়। সুতরাং এটা হচ্ছে মূল বেতন। মূল বেতনের পরে ওভারটাইম, অর্থাৎ 9 to 5 তোমার জব করতে হবে, কিন্তু তুমি 5টার পরে 8টা পর্যন্ত কাজ করছো। এই যে 3 ঘন্টা অতিরিক্ত কাজ করছো, এই 3 ঘন্টা অতিরিক্তের কাজের জন্য কিন্তু মূল বেতনে কোনো ধরনের টাকা তোমাকে দেওয়া হচ্ছে না। সুতরাং এজন্যই ওভার টাইম করার জন্য তোমার বেতনে টাকা অ্যাড হবে তখন। বোনাস, অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের ধর্মীয় উৎসব থাকে, ঈদ থাকে, পূজা থাকে, অথবা আমাদের জাতীয় উৎসব থাকে। বিভিন্ন ধরনের উৎসবে এই বোনাস সাধারণত কোম্পানি বা ফার্ম কর্মচারীদেরকে দিয়ে থাকে, তাদেরকে ইনসেন্টিভ দেওয়ার জন্য, তাদেরকে খুশি করার জন্য। আমরা বলি ধর্ম যার যার উৎসব সবার। সো এই ধরনের উৎসবে যেহেতু আমরা সবাই ভাগিদার হতে পারি, তাই একটি বোনাস অথবা স্যালারি থেকে বাড়তি কিছু তাদেরকে দেওয়া হয়। পরিপূরক সুবিধাদি, যেটাকে ইংরেজিতে বলে ফ্রিঞ্জ বেনিফিটস। এটা কি? অনেক সময় এমন হয় না যে অফিসে আমরা কাজ করছি, সেই অফিসে আমাদেরকে দুপুরের যে খাবারটি রয়েছে বাইরে থেকে খেতে হয় না, অফিসেই আমরা খেতে পারি। অথবা বাসায় যখন যাচ্ছি সেই যাওয়ার যে খরচটি হতো সেটি হয় না, কেননা অফিসের যে গাড়ি রয়েছে সেই অফিসের গাড়ি দিয়ে আমাদেরকে ছেড়ে আসা হয়। এগুলোর কিন্তু একটি অর্থনৈতিক ভ্যালু অথবা অর্থনৈতিক মূল্য রয়েছে, রাইট? সুতরাং এগুলো হচ্ছে পরিপূরক সুবিধাদি অথবা ফ্রিঞ্জ বেনিফিটস, যেগুলো কিনা এই তিনটির ভিতরে অন্তর্ভুক্ত নয়। মোট বেতনের পরে আমরা একটু কর্তনাদি নিয়ে আলোচনা করি। কর্তনাদিতে অর্থাৎ আমাদের যে সকল জিনিস আমাদের যে স্যালারি রয়েছে সেটা থেকে ডিডাক্ট করা হয় অথবা বিয়োগ করা হয়। এক কি? আয়কর। আমরা যতটুকু আয় করি তার একটি নির্দিষ্ট শতাংশ কিন্তু গভর্নমেন্ট অথবা সরকারকে আমাদের দিতে হয় আয়কর হিসাবে। এরপর যেরকম প্রভিডেন্ট ফান্ড, প্রত্যেকটি কোম্পানিতে আয়ের একটি নির্দিষ্ট অংশ নিয়ে প্রভিডেন্ট ফান্ড গঠন করা হয়। ঋণ কিস্তি, আপনি কোনো ঋণ নিলেন, সেই ঋণের ক্ষেত্রে যে কিস্তিটি হবে সেটি কিন্তু আস্তে আস্তে করে স্যালারি থেকে কেটে ফেলা হবে। সুতরাং এটিও একটি কর্তনাদি। এরপর কল্যাণ তহবিল, যৌথ বীমা, এগুলো হচ্ছে মূলত কি আমরা বুঝতে পারি, এগুলো হচ্ছে কর্তনাদি, অর্থাৎ এগুলো যে স্যালারি রয়েছে সেটা থেকে মাইনাস করা হয়, ডিডাক্ট করা হয়। এবার আমরা যেটা একদম লাস্টে দেখছিলাম যেটি কিনা হচ্ছে নিট বেতন। মূল বেতন থেকে কর্তনাদি এটি যদি আমরা মাইনাস করি তাহলে যেটি থাকে সেটি হচ্ছে মূলত আমাদের নিট বেতন। নিট বেতনের পরে আমরা একটু বিনিয়োগ নিয়ে আলোচনা করি। লর্ড কেইনস বিশ্বাস করেন দেশের বর্তমান সামগ্রীর সাথে সংযোজিত অতিরিক্ত মূলধন বা যন্ত্রপাতি হচ্ছে বিনিয়োগ, অর্থাৎ যেটি ইতোমধ্যেই রয়েছে সেটির সাথে যদি কোনো কিছুকে অ্যাড করা হয় সেটি হচ্ছে বিনিয়োগ। হিক্স মনে করেন মূলধন, সামগ্রী বা সরঞ্জামাদি তৈরি করাকে বিনিয়োগ বলে। তো বিনিয়োগের যে ডেফিনেশন গণ্যমান্য ব্যক্তিরা দিয়েছেন সেটি আমরা দেখে নিলাম। এই লেকচারটিতে
মাধ্যমে আমরা অর্থনীতির একদম মৌলিক ধারণা যেগুলো, যেমন বিনিয়োগ, সঞ্চয়, এই প্রত্যেকটা জিনিস আমরা জেনে ফেলেছি। আয়, এগুলো একদম জেনে ফেলেছি। এগুলো একদম আমাদের বেসিক জিনিস। এই বেসিক জিনিসগুলি জানা হয়ে থাকলে এবং এই 3টে ক্লাস যদি তোমরা ভালোভাবে করে থাকো, তাহলে আশা করছি অর্থনীতির, অনেক সময় আমরা আয় বলতে কি বোঝাচ্ছে সেটা বুঝি না, সঞ্চয় বলতে কি বোঝাচ্ছে সেটা বুঝি না অর্থনীতির ভাষায়। সাধারণ ভাষায় আমরা সকলে বুঝি, কিন্তু অর্থনীতির ভাষায় বুঝি না। সো আমাদের এই ক্লাসগুলো, এই 3টি ক্লাস করে নিলে আমরা এই অর্থনীতির একদম মৌলিক ধারণাগুলো জানতে পারবো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, গুরুকুল অনলাইন লার্নিং এর সাথে থাকার জন্য। তোমাদের যে কোনো সমস্যা হলে কমেন্টে আমাদেরকে জানিয়ে দাও। যদি কোনো কিছু ভুল বলে থাকি সেটিও আমাদেরকে কমেন্টে জানিয়ে দাও। কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্টে জানিয়ে দাও। ক্লাসটি যদি ভালো লাগে তাহলে তোমাদের যে বন্ধু রয়েছে তার সাথে তুমি ক্লাসটি শেয়ার করে দাও। গুরুকুল অনলাইন লার্নিং এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।